বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সাধারণ মানুষের পাশাপাশি শ্রদ্ধা জানাচ্ছেন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আর এই নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সকাল থেকেই আপনি আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়েছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ, দল, সংগঠন থেকে মানুষ এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে। শুনবো বিকেলের কি অবস্থা, বিকেল সামনেই। নিশ্চয়ই আমি যদি একটু বলতে চাই রেদনা যে আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এসেছেন এই যারা সূর্য সন্তান তাদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য এই সাভার স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা নিবেদন করে গেছেন। এর পাশাপাশি যদি একটু বলতে চাই, দেখাতে চাই যে আসলে বেলা গড়ার বা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়টাও কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা সকাল থেকে যা দেখেছি তার থেকে কিছু অংশ বেড়ে গেছে, মানুষের ভিড় বেড়ে গেছে। এই জন্যই বলা, কারণ হচ্ছে এখন যারা যে সমস্ত সংগঠনগুলো তারা কিন্তু সকালের দিকে বা রাজনীতিবিদ যারা রয়েছেন তারা প্রত্যেকেই যাদের অবস্থান থেকে তারা শ্রদ্ধা নিবেদন করে চলে গেছেন। তার পাশাপাশি এখন যারা আছেন তারা মূলত হচ্ছেন তাদের যারা গার্মেন্টস শ্রমিক কিংবা যারা নিম্ন আয়ের মানুষ সহ অনেকেই কিন্তু তার পরিবার পরিজন নিয়েই তারা ছোটো ছোটো বাচ্চা নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন। এমনকি এটা বিকেল নাগাদ হয়তো বা আরও বাড়বে এই জনমত বা এই সাধারণ মানুষের উপস্থিতিটা। তো এই ক্ষেত্রে বলা যায় যে সবসময় প্রত্যেকের কাছে যে বিষয়টা আজকে উঠে এসেছে, সাধারণ মানুষ যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা বরাবরই বলে যাচ্ছেন যে বিগত 54 বছরে যা অর্জন হয়নি এখন আসলে কিভাবে হবে সেটা নিয়েও একটা সংশয় বা শঙ্কা প্রকাশ করছেন। এর পাশাপাশি তারা বলছেন যে এখন পর্যন্ত যেহেতু সেই প্রত্যাশাটা পূরণ হয়নি, আদৌ কি হবে কিনা, আসলে এই দায়ভারটা এই দায়িত্বটা কে নেবে আগামীতে, সেইটাও কিন্তু একটা দ্বিধার মধ্যে পড়েছে এই সাধারণ মানুষ। তারা বারবারই বলছেন যারাই সামনের দিনটাতে ক্ষমতা আসুক না কেন, দেশের যে অর্জন হয়নি সেই অর্জনটা, প্রত্যাশিত কাঙ্ক্ষিত অর্জনটা যাতে অর্জন করা হয় বা মূল্যায়ন করা হয়, এমনকি দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং কি অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সার্বিক বিষয়ে দেশকে উচ্চ পর্যায়ে, বিশ্বের দরবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় থাকবে প্রত্যেকেরই। সেই প্রত্যাশাটা কিন্তু প্রত্যেকেই করছেন, সকলেই করছেন। এই ছিল এখান থেকে রেদনা সবশেষ। আমাদের সবারই প্রত্যাশা তাই। আরিফ, আপনাকে ধন্যবাদ। স্বাধীনতার 54 বছরেও মুক্তিযুদ্ধকে সর্বজনীন করা যায়নি বলে আক্ষেপ করেছেন রাজনীতিবিদরা। তাদের কেউ কেউ বলছেন 71 ও 24 দুটোর মহিমা আলাদা। জামায়াত 71-এ স্বাধীনতা বিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন। তবে 71 ছাড়া কোনো রাজনৈতিক আদর্শ তৈরি হতে পারে না বলেও মন্তব্য তাদের। মহান বিজয় দিবসে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ভিড় করেন। স্বাধীনতার 54 বছর পরেও মুক্তিযুদ্ধকে সর্বজনীন বা সকলের অংশগ্রহণ ও স্মৃতিতে সমানভাবে প্রতিষ্ঠিত করা যায়নি বলে আক্ষেপ রাজনীতিবিদদের। স্বাধীনতা যাদের জন্য, সেই সাধারণ মানুষের ঘরে ঘরে স্বাধীনতা পৌঁছে নাই। স্বাধীনতা যার জন্যে, সেই স্বাধীনতার মর্যাদা এখনো হয় নাই। যারা 71-এ বিশ্বাস করবে না তারা বাংলাদেশকে ভালোবাসে না। যারা 71-কে বিকৃতি করছে তারা বাংলাদেশকে বিকৃতি করছে। 71-এর ইতিহাস 71-এর জায়গায় আছে, কেউ এটাকে নষ্ট করতে চাইলেও নষ্ট করতে পারবে না। কেবল পতিত ফ্যাসিস্টই নয়, কোন রাজনৈতিক মহল আমরা দেখছি নির্বাচন যাতে পিছিয়ে যায় অথবা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় তারও চেষ্টা করছে। আমি দলগুলোকে বলতে চাই, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে যে মেহরবানি করে কেউ আপনারা নতুন কোন বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না, যেখানে যেখানে ঐক্যটা বিপর্যস্ত হতে পারে। 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের নিজেদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম। তখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না। আমরা ঐক্যবদ্ধ আছি 71-এর দালালদের বিরুদ্ধে, 24-এর দালালদের বিরুদ্ধে। আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। সামনের বাংলাদেশ আমাদের বিজয় আসবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। 1947 সাল থেকে অদ্যাবধি 47 সাল, 71 সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। গোলাম আজম সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির শীর্ষ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে,
তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু ওদের কাছে আমি জানতে চাই। আমরা এদেশে বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত করব। হীন রাজনৈতিক স্বার্থে জাতীয় দিবসগুলো নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন রাজনীতিবিদদের কেউ কেউ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বিজয় কনসার্ট। সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদুল হক ইমো। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমো, কোন কোন শিল্পীরা এখানে যুক্ত হচ্ছেন, পারফর্ম করছেন, সেই সাথে আয়োজন কেমন এবং যারা আসছেন দেখতে তাদের বিষয়ে একটু জানতে চাই। প্রথমে আপনাকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং বলে রাখি যে আজকে যেহেতু বিজয় দিবস এবং সারা ঢাকা শহর জুড়ে আমরা দেখেছি যে লাল সবুজের যে বর্ণিল ছটা এবং মানুষের মাঝে যে বর্ণিল আনন্দের আভা, সেটি কিন্তু আমরা পেয়েছি সকাল থেকেই। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবং সেখানে কিন্তু বিজয় দিবস উপলক্ষে বিজয় কনসার্টের আয়োজন হয়েছে এবং বিজয় কনসার্ট আপনারা আমার পেছনে দেখতেই পাচ্ছেন বিশাল মঞ্চ কিন্তু সাজানো হয়েছে, যেখানে আজকে মোট 9টি ব্যান্ড এখানে পারফর্ম করবে। শুরুতেই আসলে তারার মেলা সঙ্গীত একাডেমির পরিবেশনা দিয়ে আয়োজনটি শুরু হবে। যদি একটু জানাই যে এই অনুষ্ঠানটি শুরু হওয়ার পরপরই কিন্তু মূলত এখানে দেশের জনপ্রিয় যে ব্যান্ডগুলো আছে সেগুলো থাকবে। আমি বলতেই চাই যে সায়ানের মতো শিল্পী যেমন এখানে পারফর্ম করবেন, তেমনি টং এর গান, ইলা লালা, ফিরোজ জং, শিরোনামহীন, আফটার মেথ এবং বাংলা 5 সহ লালন ব্যান্ড সবশেষে এই মঞ্চ মাতাবেন এবং তারা প্রত্যেকেই তাদের জনপ্রিয় যে গানগুলো আছে সেগুলো কিন্তু দর্শকদের উদ্দেশ্যে এখানে পরিবেশন করবেন। ইতিমধ্যেই আসলে মঞ্চে প্রস্তুতি চলছে এবং যারা আসলে দর্শক এখানে আসবেন তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঠে ইতিমধ্যে অনেকে এসেছেন, অনেকে হয়তো বন্ধু বান্ধব নিয়ে, পরিবার নিয়ে, আর একটু রোদ কমলে হয়তো কনসার্টের দিকে আসবেন এবং পুরো আয়োজনটি জুড়ে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পেয়েছি। সবকিছু মিলিয়ে যে আয়োজনটি রয়েছে, এই আয়োজনটির পাশাপাশি সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে জেনারেল ওসমানীকে নিয়ে একটি মঞ্চনাটক রয়েছে, যেটি যাত্রাপালা পরিবেশিত হবে শিল্পকলা একাডেমিতে। এর পাশাপাশি আরও অনুষ্ঠান তো রয়েছেই। এই ছিল মূলত সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে সবশেষ। ইমো, আপনাকেও বিজয়ের শুভেচ্ছা এবং ধন্যবাদ। স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশের গণতন্ত্রকামী জনগণই তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবসে রাজধানীর শেরি বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে এসে গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন। এ সময় আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতা আজকে তারা আবার মাথা চাড়া দিয়েছে। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রের মানুষ তাদের সমস্ত স্বাধীনতাকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে অটুট রাখবে। আমাদের নেতা তারেক রহমান তিনি আজকে নির্বাচিত অবস্থায় থেকে সমর্থন করছেন। তিনি আমরা আশা করছি আগামী 25 ডিসেম্বর আসবেন। মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল একটি দল, বাকি সব মানুষকে বানানো হয়েছিল দাস, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। অতীতের বস্তা পচা সমস্ত রাজনীতি বাংলাদেশে অচল, সেই রাজনীতির পাহারাদারি যারা করবে তারা অচলে পরিণত হবে বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির। 12 ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের মোড়ক উন্মোচিত হবে জানিয়ে তিনি বলেন, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। জামায়াত আমির আরও বলেন, কাউকে আর ছাড় দেয়া হবে না। খুন, ধর্ষণ আর আয়না ঘরের রাজনীতি করার জন্য একটি দলকে পালাতে হয়েছে। ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়েও শান্তিতে থাকতে দিচ্ছে না বলে মন্তব্য করে তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলা তার প্রমাণ। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। কেউ যেন নিজেকে অতিরিক্ত ধূর্ত না ভাবেন। জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে। কাউকে আর ছাড় দেওয়া হবে না। আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে 11 তারিখ 12 তারিখ, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নূতন ইতিহাসের মোড়ক উন্মোচন হবে ইনশাআল্লাহ।
মহান বিজয় দিবসে জাতীয় পতাকা হাতে আকাশ থেকে নামলেন ৫৪ জন প্যারাট্রুপার। সবচেয়ে বেশি পতাকা হাতে জাম্পে দাবি করে বিশ্ব রেকর্ডের জন্য এখন গিনিস কর্তৃপক্ষের স্বীকৃতির অপেক্ষায় বাংলাদেশ। এমন আয়োজনের পাশাপাশি ছিল জমকালো এয়ার শো। তা উপভোগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভিড় করেন সাধারণ মানুষও। আকাশ থেকে ঝাঁপ দিলেন ৫৪ প্যারাট্রুপার। লাল সবুজের বাংলাদেশের বিজয়ের ৫৪তম বার্ষিকীতে এই আয়োজন। জাতীয় পতাকা হাতে তেজগাঁয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ৫৪ জন প্যারাট্রুপারের জাম্প। এতে ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সশস্ত্র বাহিনীর ৫৩ সদস্য। গুলিবিদ্ধ ওসমান হাদির ছবি আঁকা একটি বিশেষ হেলমেট পরেন আশিক চৌধুরী। টিম বাংলাদেশের দাবি, এটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি পতাকা হাতে জাম্প। এখন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতির অপেক্ষা। এই উদ্যোগ আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সক্ষমতা প্রদর্শন এবং দেশে বিদেশে জাতীয় গৌরব ও আত্মপরিচয়ের অনুভূতি জাগাবে। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছিলেন ৩ বাহিনীর প্রধান ও উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য। ছিল এয়ার শো, আর তা দেখতে মানুষের ঢল নামে। আগারগাঁও সংলগ্ন পুরনো বিমানবন্দরের প্রবেশপথে সকাল থেকেই ছিল দর্শনার্থীদের দীর্ঘ সারি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বিজয়ের ৫৫ বছরে পদার্পণ করল বাংলাদেশ। সারা দেশ মেতেছে উদযাপনে। সেই সাথে ৭১-এ আত্মত্যাগ করা জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। বিজয় উদযাপনে জনতার ঢল নেমেছে শহীদ মিনারও। স্বাধীনতার ৫৫ বছর উদযাপনে সারা দেশ ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে জাতি। বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে বিজয় দিবস উদযাপন হচ্ছে। ভোরের সূর্যোদয়ের সাথে সাথে নগরীর কাট্টালীতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ২১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর চট্টগ্রামের মেয়র সাদাত হোসেন, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণের জন্য খুলে দেওয়া হয়। কাজের দেউরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। সম্প্রতি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে নানা বিতর্কিত মন্তব্যের বিষয়ে ক্ষোভ জানান মুক্তিযোদ্ধারা। আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি, ৫৫,১২৬ বর্গমাইল অধ্যুষিত একটি বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। বিকৃত করা হচ্ছে ইতিহাসকে। আমার মনে হয় না যে এটা খুব বেশি দিন স্থান পাবে। আগামী দিনে নির্বাচিত সরকার মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণে এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণে ২৪শে জুলাই যা তাহুতি হয়েছে সেগুলিকে মূল্যায়ন করবে। খুলনায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। রক্তে কেনা স্বাধীনতা বৃথা যেতে না দেওয়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। বিশাল রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে বিজয় দিবস অর্জন করেছি ১৬ই ডিসেম্বরে, আজকে এটা জাতি অবশ্যই উদ্দীপনার সাথে স্মরণ করছে। গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠার যে নতুন যাত্রা শুরু হয়েছে, মহান বিজয় দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। শুরুতে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধারা। পরে শ্রদ্ধা জানায় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শহীদ পরিবারের সদস্য, সাধারণ মানুষ। আমরা আসলে সেই বাংলাদেশই দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ যারা ৭১-এ জীবন দিয়েছেন। প্রত্যাশা করি বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ। রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জাসদ, বাসদ, রংপুর প্রেস ক্লাব সহ রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রংপুর স্টেডিয়ামে কুচকাওয়াজের পাশাপাশি আছে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ নানা আয়োজন। বিজয় দিবসে রাজশাহীর বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে। এই স্বাধীনতা রক্ত যেন অক্ষুণ্ণ রেখে আগামী দিনে বাংলাদেশ নির্মাণ করতে পারি। সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি এখানে ফুল দেওয়ার জন্য। বিজয়ের আনন্দে মেতেছে বরিশাল নগরী। শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়া ফেনী, কুমিল্লা, ফরিদপুর, বরগুনা, বাগেরহাট, রাঙামাটি, নরসিংদী, নাটোর, ভোলা, মেহেরপুর, টাঙ্গাইল ও হবিগঞ্জ সহ সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিজয় দিবস।
খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 198, গাজীপুর 5-এ। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা রয়েছি সংসদীয় আসন গাজীপুর 5-এ, আর আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন গাজীপুর 5 আসনের কালীগঞ্জ থানার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফি হাবিবুল্লাহ এবং কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইব্রাহিম প্রধান। শুরুতে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে দুইজন অতিথি হওয়ার কারণ হচ্ছে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে এই আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তিনি বিএনপির কেন্দ্রীয় প্রোগ্রামে অংশ নিয়েছেন ঢাকাতে, তার কারণে তার প্রতিনিধি হয়ে এই দুইজন আজকে আমাদের সাথে অংশ নিয়েছে। আপনাদের দুইজনকেই স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। শুরুতেই জনাব আশরাফি হাবিবুল্লাহ, আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের যেই প্রার্থী নির্বাচন করা হয়েছে বিএনপির কেন্দ্র থেকে এই আসনে, তিনি হচ্ছেন যে জনাব মিলন সাহেব, হ্যাঁ ফজলুল হক মিলন সাহেব, তাকে কেন যোগ্য মনে করেন আপনারা, যদি একটু সংক্ষেপে বলেন। ডিবিসি নিউজ এবং এখানে যারা উপস্থিত সকলকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা। ফজলুল হক মিলন একটি প্রতিষ্ঠিত নাম সারা বাংলাদেশে, কারণ তিনি কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি ছিলেন, তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি একসময় কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানেও তিনি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক প্রায় 10 বছরের উপরে। তার যোগ্যতা সম্পর্কে বলতে গেলে তিনি এখানে প্রায় 30 বছর যাবৎ এই কালীগঞ্জের রাজনীতির সাথে জড়িত। কালীগঞ্জের প্রতিটি ঘর আনাচে কানাচে সকল ঘরেই তিনি গিয়েছেন এবং তাকে সবাই চেনে, কারণ এর আগে তিনি দুইবারে নির্বাচিত এমপি এবং অত্যন্ত জনপ্রিয় এমপি। এই মুহূর্তে কালীগঞ্জে তিনি অপ্রতিদ্বন্দ্বী, যে কোনো দলই হোক। তিনি গত যে সাধারণ নির্বাচন হয়েছিল 2001 সালে, সেখানে বাংলাদেশের একটা ডাক সাইটে ঢাকা ইউনিভার্সিটির ভিপি আখতারুজ্জামানকে হারিয়ে তিনি এমপি হয়েছিলেন এবং এখনো তার জনপ্রিয়তা তুঙ্গে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ জনাব ইব্রাহিম প্রধান, আপনার কাছে জানতে চাইবো যে গাজীপুর এই 5 আসনে আমরা যতদূর জেনেছি যে এখানে চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক এবং একই সাথে বালু খেকোদের একটি উৎপাত আছে। আপনি কি মনে করেন যে আপনার প্রার্থী নির্বাচিত হলে এই সব সমস্যা সমাধান করতে পারবে বা কিভাবে সমাধান করবে যদি বলেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে, আজ বিজয় দিবসের শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা করছেন চাঁদাবাজি, কালীগঞ্জে এই পর্যন্ত কালীগঞ্জ থানায় একটি মামলা চাঁদাবাজির নেই এবং বালু উত্তোলন বন্ধ, বালু নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের কালীগঞ্জ শান্তিময় কালীগঞ্জ, ফজলুল হক মিলন সাবেক এমপি, উনি এই কালীগঞ্জের দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছেন, দুইবারের সংসদ সদস্য। উনি কালীগঞ্জকে সুন্দরভাবে রেখেছেন। এখানে কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী, কোনো কর্মকাণ্ড নেই। মাদকের কিছু আছে, বিগত 17 বছরের যে জঞ্জাল সেটা সারতে একটু সময় নেবে। উনি যদি সংসদ সদস্য নির্বাচিত হয় জনগণের ভোটে, তাহলে কালীগঞ্জের সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত কালীগঞ্জ গড়বে। ধন্যবাদ আপনাকে। আশরাফি হাবিবুল্লাহ, আপনার কাছে খুব ছোট করে জানতে চাইবো যে আপনার প্রার্থী যদি নির্বাচিত হয় কোন কাজগুলোকে প্রায়োরিটি দিবে আপনার প্রার্থী, বা আপনারা কোন কাজগুলো আগে করবেন? কালীগঞ্জের উন্নয়নই আমাদের প্রার্থী এবং আমাদের সকলের আকাঙ্ক্ষা। আর আমাদের প্রার্থী এর আগেও নির্বাচিত হয়ে কালীগঞ্জের সমস্ত কালীগঞ্জ জুড়ে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছেন। কালীগঞ্জের বন্ধ মুসলিম কটন মিলটা তিনি চালু করেছিলেন, যা আজকে বিক্রি হয়ে গেছে এবং অন্য একটা নামে এখন আছে। আমরা আশা করি এখানে উনি যদি নির্বাচিত হন, সবার আগে আমরা যোগাযোগ ব্যবস্থা, মাদক দমন এবং সন্ত্রাস মুক্ত কালীগঞ্জ আমরা গড়ব। আর বিশেষ করে আপনি এর আগে একটা প্রশ্ন করেছেন যে চাঁদাবাজি, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি কালীগঞ্জে এমন কোন লোক নাই যে কালীগঞ্জে কেউ চাঁদাবাজির কোনো অভিযোগ করতে পারবে। এটা একটা বাতাসি অভিযোগ মাত্র। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে আমাদের এই আয়োজনে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরের 5টি আসনের নির্বাচনী এক্সপ্রেস শেষ হচ্ছে। আমাদের পরবর্তী গন্তব্য নরসিংদীতে। দেখা হবে বিকেল 5টায়। সে পর্যন্ত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।
টানা 6 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কুয়াশার পরিমাণ কমলেও বেড়েছে শীতের তীব্রতা। মঙ্গলবার সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.5 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানিয়েছেন, ভোর থেকেই কুয়াশায় ঢাকা পথঘাট। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও দিনাজপুরে শীতের দাপট নেই বললেই চলে। তাপমাত্রা কমে এসে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করলেও এখনও শীতের কুয়াশার দেখা নেই। আজকে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.9 ডিগ্রি সেলসিয়াস। দিনে রাতের তাপমাত্রা তারতম্য 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে থাকছে। রাতে কিছুটা শীত অনুভূত হলেও দিনে শীত নেই বললেই চলে। বিজয় দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার সেই পোস্টে তিনি একবারও বাংলাদেশের নাম উল্লেখ করেননি। সেখানে তিনি 1971 সালের 16 ডিসেম্বরের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস হিসেবে ইঙ্গিত করেছেন। তিনি লিখেছেন, বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা এবং আত্মত্যাগ 1971 সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল এবং নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত খোদাই করেছে। এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায় এবং তাদের অসাধারণ মনোবলকে মনে করিয়ে দেয়। সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। মাদক পাচার সন্দেহে প্যাসিফিক মহাসাগরের পূর্ব দিকে আরও 3টি নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে 8 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানিয়েছে, সোমবার আন্তর্জাতিক জলসীমায় নৌকাগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। নৌকাগুলো পূর্ব প্যাসিফিকের পরিচিত মাদক পাচারের রুটে চলাচল করছিল বলেও জানানো হয়। এর আগে 4 ডিসেম্বরেও পূর্ব প্যাসিফিকে একটি সন্দেহভাজন নৌকায় হামলা চালানো হয়েছিল। এতে 4 জন নিহত হন। চ্যানেল টিভিসির সঙ্গেই থাকুন।